আমন্ত্রিত অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আপনাকে পেলাম, নিজেও খুব ব্যস্ত থাকেন, তখন যে দেশে থাকে না তখন যে বিদেশে থাকেন মাঝে মাঝে বুঝতে পারি না। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমি নিশ্চিত যে আমার দর্শকরাও আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হবেন। যদিও আমি আপনাকে সরাসরি মানে প্রশ্নে চলে যাই। গতকালকে একটা বড় ঘটনা আমরা দেখলাম যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা কারা এমপি হতে যাচ্ছেন তার একটা চেহারা আমরা দেখতে পেলাম। বিএনপি 36 প্রার্থীকে মনোনয়ন দিল, জামাত 9 জনকে দিল, এবং জামাত আবার তার শরিকদের জন্য 3টা আসন ছেড়েও দিল, এনসিপি একজনকে দিল। এই যে মোটামুটি একটা চেহারা। আবার স্বতন্ত্র যারা আছেন এমপি তারাও একজনকে দেখলাম যে ছাত্র দলের এক নারী সদস্যকে দিয়েছেন। সব মিলিয়ে একটা চেহারা পেলাম। আমার এখানে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে মনোনয়নটা কেমন হলো? আমরা বিএনপিও কিছু দেখতে পেলাম যে একই ফ্যামিলি থেকে একাধিক ব্যক্তি। এই সব মিলিয়ে এটা কি কোটার ভিত্তিতে হলো নাকি যোগ্যতার ভিত্তিতে হলো? সবাই কিন্তু যোগ্য। কোটার মাধ্যমে যারা আসে তারাও বলে যোগ্যতা দিয়েই তো এসেছি, আমি এত যোগ্য, আমার ওই ফ্যামিলিতে জন্ম নেওয়াটা কি অপরাধ হলো? এইগুলি নানা রকম কথা আমরা শুনি। 1 নম্বর প্রশ্ন যে এটা কেমন হলো। আর 2 নম্বর প্রশ্ন যে এই যে নারী সদস্য যেভাবে আমাদের এখানে নির্বাচন করা হয়, তারা কি আসলে সংসদে অথবা নারীদের ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখতে পারেন? কিছু বক্তব্য তো রাখতে পারে। এটাকে একটু সবকিছুরই তো আলোচনা পর্যালোচনা আছে। সবাইকে এমপি করা সম্ভব না। আর এটা দলের বাইরে আরেকটু নৈর্ব্যক্তিক ভাবে করা ছিল। বাংলাদেশের তো ধরেন নারীদের একটা উঠে আসুক, তাদের মানে ভয়েস গুলো আরো সোচ্চার হোক, এই চাওয়াটা তো আছে। বিএনপি এটাকে একটু অরাজনৈতিক চেহারা দিতে পারতো একটা অংশ। বিশেষ করে নারী প্রতিনিধি আছে বেশ সক্রিয় বিভিন্ন নারী সংগঠনের, সেখানে প্রস্তাব দিতে পারতো। তারা এখন দলীয় মনোনয়ন নিয়ে যাবেন কিনা অন্য কথা, কিন্তু একটু চেষ্টা করা যে তারা যাতে ভয়েস রেইজ করতে পারে। সেই কারণে মানে দলের বাইরে যদি আরো কিছু মুখ পরিচিত মুখ থাকতো তাহলে ভালো হতো। আবার দলের ভেতরে আগে যেই এমপি নমিনেশনের ক্ষেত্রে যেটা করা হলো যে একই পরিবারে একজনই পাবেন, যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী তার ছেলেকে দিতে পারলেন না, আরো অনেকের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু এখানে আবার দেখা গেল ব্যতিক্রম। তো ব্যতিক্রমী যখন হলো তখন কেন মানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস না কেন, এই প্রশ্ন। আবার পাপিয়ার মতন খুবই হাইলাইটেড মহিলা মানে নারী, যে খুব মানে গণমাধ্যমে সক্রিয় ছিল, রাজপথে সক্রিয় ছিল, তাকে আবার পাওয়া গেল না। আবার নীলুফার মনি, তাকে পাওয়া গেল। একটা মিশ্র একটা দেখছি। এখন দল তো দলের মতন করে বিবেচনা করে। আমরা বাইরে থেকে যেটা দেখি যে এই ক্ষেত্রে যদি দলই হয় তাহলে একেবারে দলের দিক রাখা দরকার ছিল। আর যদি দলের বাইরে যাওয়ার দরকার ছিল তাহলেও যৌক্তিকতা যে দলের বাইরে যাদেরকে দিল, যাদের রাজনৈতিক পরিচয় নেই, তারা কারা? তাহলে তাদের ক্ষেত্রে নারী কিছু উদ্যোক্তা যারা ভয়েস রেইজ করে, বিভিন্ন নারী সংগঠনের যারা নেত্রী, তাদেরকে অফার করতে পারতো। দল তো একটা গোষ্ঠীর বা এর মধ্যে আঁকড়ায় থাকতে পারে না, এটাকে একটু প্রসারিত করা দরকার ছিল। সেই প্রসারিত করার ক্ষেত্রে এই নমিনেশনের মধ্য দিয়ে একটা ভূমিকা রাখতে পারতো বিএনপি। কিন্তু হয় কি, এখন 900-1300 বোধহয় নমিনেশন পেপার ফর্ম তুলছে, তার মধ্যে জমা দিছে 900-900-র মধ্যে থেকে 36 জনকে সিলেক্ট করা চারটিখানি কথা না। তারপর নানা রকম বিদ্যমান বাস্তবতায় পদ্ধতিতে তদবির থাকে, সেই তদবির গুলোকে ওভারকাম করে করা, এটা আসলেই খুব ডিফিকাল্ট। আমার কাছে বেশ কিছু আমি আপনাকে দুটো মনোনয়নের কথা বলি।
যেমন খায়রুল কবির খোকন এমপি, ওনার স্ত্রী মনোনয়ন পেয়েছেন। তো একই পরিবার থেকে স্বামী স্ত্রী দুজনেই মনোনয়ন পাওয়াটা, এটা কি একটু চোখে লাগে কিনা? আবার আরেকজন নিতাই রায়চৌধুরীর কন্যা, তিনিও মনোনয়ন পেয়েছেন, তো মন্ত্রী এবং কন্যা। এগুলি বলবেন যে ওনার ত্যাগ আছে, ত্যাগ নাই কেন? বিএনপির হয়ে জেল খেটেছে এমন নারীও তো আছেন। এই যে ত্যাগ তো কমে, ত্যাগ তো বস্তু না। আবার ধরেন বাইরে থেকে, আমি মানে দুই তিনটা আপনি ক্যাটাগরি আমি বলছি আর কি, একই পরিবারের। আবার ধরেন যাদেরকে জনগণ একবার প্রত্যাখ্যান করলো, যারা নির্বাচন করতে এসে হেরে গেল, আপনাদের যশোরে ঝিগর গাছের এক ভদ্র মহিলা, উনি তো হেরে গেছেন। হ্যাঁ, আবার আপনার মিরপুরে তুলি, যিনি, উনি তো হেরে গেছেন। যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করলো তাদেরকে সরকার নিয়ে আবার এমপি বানিয়ে দিল, এটা ঠিক হলো কিনা? আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, একজন সাংবাদিক, খুবই নিরপেক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত এবং নিজেও বলেন, আমরাও মানি, তো ওনার স্ত্রী দলীয় লোক হয়ে গেলেন, দলীয় এমপি হয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আর কি, তো এটা কি একটু চোখে লাগে কিনা? চোখে লাগছে, চোখে তো লাগছে। কারণ দেখেন, এখন এই মন্ত্রী বিষয়টা হয়ে যাচ্ছে সুবিধার বিষয়, পদ পদবীর বিষয়। তাহলে দল তো এখন উপেক্ষিত হয়ে যাবে। তার মানে একজন দলীয় কোনো পদ পেয়েও সে মনে করবে যে আমি বঞ্চিত। এখন এই যে মানে দলের, আপনি ধরেন সে প্রেসিডেন্ট বা সেক্রেটারি, কোনো জেলা কমিটি হোক বা সাংগঠনিক গুরুত্বপূর্ণ, তখন তার কাছে মনে হবে যে আমি তো মানে দলীয় ইয়ে হলো, কিন্তু আমার তো কোনো ইয়ে নেই, এমপি সিল নাই। সুতরাং এমপি সিল যেহেতু নেই, আমি গুরুত্বহীন। এই বিভাজনটা করতে পারতো। যেমন ধরেন খায়রুল কবির খোকন বা শিরিন সুলতানা, একজন স্বামী, শিরিন সুলতানারও কিন্তু অনেক অবদান আছে এবং সে রাজপথের লড়াকু একজন নেত্রী। তো তাইলে তিনি কেন একটা সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি কেন হবেন না যে আমি দলের এইরকম পদে এসে আমি দলকে সেবা করছি বা দলের মধ্য দিয়ে আমি জনগণের সেবা করছি? এই জায়গাটা এনশিওর করা হচ্ছে না। তো তাহলে শেষ পর্যন্ত দল তারে উপেক্ষিত থেকে যাচ্ছে। সেক্ষেত্রে এই নিতাই রায় চৌধুরীর ক্ষেত্রে হয়, দেখেন একই পার্লামেন্টে বাবা মেয়ে থাকবে, স্বামী স্ত্রী থাকবে, কেমন বিষয়টা দেখতেও তো একটু খারাপ লাগে। তো সুতরাং দলকে গুরুত্বপূর্ণ করতে গেলে দলের কিছু থাকতে হবে, তাদের এমপি পদ ছাড়াও যে দল গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসে গর্বিত থাকতে পারে, এই জায়গাটা কিন্তু তাহলে থাকলো না, এই পয়েন্টটা থাকলো না। ফলে সরকারি, দেখেন যখন সরকার থাকে, কোনো দল যখন সরকারে যায়, তখন সব জন্য তাকে পদ পদবি পাইতে হয়, তাকে এমপি হইতে হয়, মন্ত্রী হইতে হয়, অথবা কোনো অর্গানাইজেশনের ব্যাংকের চেয়ারম্যান হইতে হয়, ডাইরেক্টর হইতে হয়, বিভিন্ন পদে। পদ ছাড়া যেন আর চলে না। তো যখন নাকি দল ক্ষমতায় থাকে না, তখন চলে কি করে? তাহলে সরকার তো একটা থাকে সরকার, আর একটা থাকে দল, তাহলে দল কি অ্যাবলিশ হয়ে যায়? আওয়ামী লীগের সময় আমরা যে ক্রাইসিসটা দেখতাম ঠিক একই। সবাই পদ পদবি নিয়ে দৌড়ঝাঁপ করতো, দল থাকতো উপেক্ষিত। তো এই যে দলকে একটা আলাদা গুরুত্ব দিয়ে দলকে সাজানো, এই জায়গাটা কিন্তু আবারও কিন্তু এই শুরুতে প্রথম দিকে আমরা এমপি নমিনেশনের ক্ষেত্রে দেখতাম যে এক পরিবার থেকে একজন, এটা খুব ভালো লেগেছিল। কিন্তু সেই জায়গাটা তো আর এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এসে সেটা দেখা গেল না। আবার দেখা গেল যে বান্দরবনে এবং মাদারীপুরে সম্ভবত বা গোপালগঞ্জে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের দুইজনকে আবার ঢুকাই দেওয়া হলো। তাই তখন আবার ক্ষোভ তৈরি হচ্ছে যারা বিএনপির নারী কর্মী তাদের মধ্যে, যে তাদেরকে ঢুকানো হলো, তাহলে আমরা বাদ পড়লাম কেন? এইরকম একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সব মিলায় যেটা হলো যে দিন শেষে এখন ওই সরকারি মন্ত্রী, এমপি, পদ পদবি সরকারি, সবই সরকারি,
পদ পদবিটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, দলীয় পদ পদবি আর গুরুত্বপূর্ণ হচ্ছে না। কিন্তু আবার দেখবেন যে যারা এমপি হচ্ছে, সরকারি পদ পদবি ধারণ করতেছে, তারা আবার দলীয় পদও আবার ছাড়বে না, দলীয় পদও আঁকড়ায় থাকতে হবে। তার মানে আপনি মানে নিরঙ্কুশ একজন থাকবে। তাহলে আপনি এতগুলো খাবেন, তলাকটাও ঘুরাবেন। হ্যাঁ, তাহলে বাকিদেরকে আপনি বিকশিত হবার জায়গাটা তো আপনি সব মানে সংকুচিত হয়ে যাচ্ছে। এই জায়গাটা খুবই একটা নীতি নির্ধারণী বিষয় দরকার ছিল, যেটাকে মানে অতীতে কখনো আমরা দেখিনি সেটা ধারণ করতে বা ইমপ্লিমেন্ট করতে। এবার হয়তো আমরা মনে করছিলাম যে একটা নতুন কিছু হবে, কিন্তু সেই জায়গাটা তো হলো না, শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। 2 মাসের মাথায় এসে যেন কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি দেখেন সবাই দৌড়াচ্ছে, জেলা পরিষদের প্রশাসক হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, হয় ইউনিয়ন নাই পৌরসভা, নাই সিটি কর্পোরেশন, মানে পদ ছাড়া চলেই না। কিন্তু এটাকে আপনি কিভাবে থামাবেন? কারণ যখন নাকি দলীয় মনোনয়নটা দেওয়া হয়, আমি তখনই শুনেছি যে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 300 জন আমরা ক্যান্ডিডেট দিতে পারবো, কিন্তু আমাদের প্রার্থী তো অনেক। এবং তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছিল যারা মনোনয়ন পাবেন না তাদেরকেও অন্যভাবে পুরস্কৃত করা হবে। আপনি যে একটা লোক দেখিয়ে রাখছেন, এখন যে লোক আপনি দেখাইছেন সেই লোক আপনি সম্ভাব্য ক্ষেত্রে আপনাকে দিতেই হবে। যে কারণে জেলা পরিষদের আপনি বানাইলেন, প্রশাসক বানাইলেন, যে কারণে আপনি মেয়র প্রশাসক বানাইলেন রাজনৈতিক ভাবে। তো এটা থেকে তো আরো বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, সেটা হলো যে 2 মাস তো হলো, এত অল্প সময় হয়তো সরকারকে হয়তো মূল্যায়ন করা যাবে না, কিন্তু এই 2 মাসে সরকারের ভাগ্য কিংবা দুর্ভাগ্য বলতে পারবো না, এই সময় অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিসের কিন্তু সরকার চেপেছে, বিশেষ করে জ্বালানি তেল। তো যখন একটা কিছু ক্রাইসিস চলে আসে তখনই একটা বিচার করা যায় যে সরকার আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টে কেমন। তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকারের আপনার যে দক্ষতা, সেটাকে আপনি কি মানে ব্যর্থতা বলবেন না সাফল্য বলবেন? মানে ক্রাইসিস ম্যানেজমেন্টে তো এলোমেলো অবস্থা আপনার। আমি তো ভাবলাম যে এত দাম বাড়ার পর পেট্রোল পাম্পে আর ভিড় হবে না, হ্যাঁ, কিন্তু আমি তো দেখলাম যে ভিড় তো ঠিকই আছে, মানুষের কাছে টাকা আছে কিন্তু পেট্রোল নাই। তো এটা দেখতে দেখতে আমার কাছে মনে হলো একদিন কি এমন হবে মানুষের কাছে টাকা থাকবে কিন্তু দোকান পাটে বাজারে খাদ্য থাকবে না। তো সেরকম সেরকম একটা আলামত দেখা যাচ্ছে যে আপনি ম্যানেজমেন্টে না হয় ক্রাইসিস। তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা দেশে কোথাও আপনি হুড়োহুড়ি দেখেন তো বাংলাদেশের বাইরে এরকম অন্যান্য দেশেও পেট্রোল পাম্পকে ঘিরে এরকম হুড়োহুড়ি অবস্থা আছে, দীর্ঘ সারি আছে। আমি তো এরকম কোনো চিত্র দেখিনি এখন পর্যন্ত। তো বাংলাদেশে কেন এটা? তার মানে এখানে সিরিয়াস আপনার ম্যানেজমেন্ট একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা তো নেই। আমি দেখলাম যে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যে তিনি কালকে 10টা পেট্রোল পাম্পে গেছেন, সেখানে কোনো ক্রাইসিস দেখেননি। কিন্তু আপনি প্রতিদিন সকালবেলায় উঠে যদি ঘন্টায় ঘন্টায় যে নিউজ চ্যানেল গুলো আছে আপনি যদি দেখেন, তাতে লাইভ দেখবেন ওই বগুড়া, ওই রাজবাড়ী, অমুক তমুক পেট্রোল পাম্পে যেখানে বন্ধ হয়ে আছে কিন্তু দীর্ঘ সারিতে, অথবা যেখানে পেট্রোল দেওয়া হচ্ছে সেখানে সারি, লম্বা লম্বা সারি। 5টা পেট্রোল পাম্প যেখানে যে জেলায় আছে সেখানে দেখা যাচ্ছে যে একটা খোলা 4টা বন্ধ, 2টা খোলা 3টা বন্ধ। এই তো পরিস্থিতি। তো আবার বলা হচ্ছে যে যোগান 25% বাড়তি যোগান দেওয়া হচ্ছে। বাড়তি যোগান দিয়েও এখন পর্যন্ত, কালকে পর্যন্ত কোনো ইয়ে দেখা যায়নি, তার কোনো প্রভাব দেখা যায়নি যে গাড়ির কোনো সারি নেই পেট্রোল পাম্প গুলোতে, স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তো এটা এটা কেন হচ্ছে? এই জায়গাটা তো ফাইন্ড আউট। অনেক কথা বলা হচ্ছে যে এটাকে অনুসন্ধান করা হচ্ছে, ডিজিটাল সিস্টেম করা হচ্ছে, অ্যাপস চালু করা হচ্ছে। তো কোথায় কত কিছু চালু করার পরেও তো বাস্তবতাটা কি? বাস্তবতাটা তো বোঝা যাচ্ছে না, সেই ক্রাইসিস তো রয়ে গেল। তাহলে এইটার কেন আপনার পার্সোনাল অভিজ্ঞতা কি মনে করেন? যেহেতু আপনি তো নিজে গাড়ি আপনার আছে, আপনি কি আগে যেভাবে আপনি একদম তেল ফুরিয়ে গেলে ড্রাইভারকে আপনি পাঠাতেন তেল আনার জন্য, এখন কি
তেল একদম ফুরিয়ে যাওয়ার পরেই যায়, নাকি তেল মনে করেন অর্ধেক হলেই যায় তেল আনার জন্য, কোনটা হয় আসলে? না, আমি তেল ফুরাই গেলে চেষ্টা করি, কিন্তু এখনো অধিকাংশ সময় আসলে গাড়ি আর ব্যবহার করি না। গাড়ি এ করছে, কারণ এই 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কে লাইনে দাঁড়ায় থাকবে। তো গাড়ি রেখে দিয়ে এখন ওই ভাড়া গাড়িতেই আর কি চলাচল করি আর কি, অধিকাংশ ক্ষেত্রে আর কি। তো আচ্ছা। তেল খুব সপ্তাহে তো একদিন নেয়ার চেষ্টা করি, আর না না হলে না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। মানে ওই একটাই কারণ যে তেল লম্বা সময় দাঁড়ায় থেকেও তেল পাওয়া যাবে না, এই সংখ্যায় আর গাড়িও আর বের করি না। আপনি দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু তেলের পাম্পে গাড়ি আছে, কিন্তু রাস্তাঘাটে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু কমে গেছে, কিন্তু কমে সবাই গেছে। কিন্তু আর হুম। সহসায় বের করে না। বরং আমি দেখছি যে ওই যে ইয়ে আপনার রিক্সা, যেই ব্যাটারি চালিত রিক্সা বা বিদ্যুৎ জি। চালিত যে রিক্সাগুলো, সেই রিক্সাগুলোর কদর অনেক বাড়ছে, সেগুলো চলাচল বেশি করছে। তো এইটা আহ, মানে আমি কোনো আগামাথা বুঝি না। যে আমার কাছে মনে হয় যে যে তেলটা সরবরাহ করা হয়, সরবরাহ করার আগেই একটা অংশ বোধহয় কোথায় যেন চলে যায়। মানে ধরেন একটা পেট্রোল পাম্পে যদি 500 লিটার তেল যায়, সেই 500 লিটারের মধ্যে অর্ধেকটা তারা আগে অন্য কোথাও সরায় ফেলে, আর বাকিটা থাকে, যার জন্য খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু গাড়ির সারি তো আর শেষ হয় না। এই একটা পরিস্থিতি এখন কি কারণে ঘটছে, কোথা থেকে মানে সমস্যাটা, এটা তো ধরেন অনুসন্ধান করা আমাদের পক্ষে সম্ভব না। যাদের দায়িত্ব তারা সেটা করে কেন সেটা আহ মানে সমাধান করছে না, এটা আমার কাছে প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে যে ক্রাইসিস যখন আসলো, আমরা কিন্তু ফেল করলাম। জি। না, তাহলে মন্ত্রী যেটা বলছেন যে উনি দেখে এসেছেন কোনো ক্রাইসিস নাই, গাড়ি নাই, তাহলে এখানে এখানে দুটো বিষয় হতে পারে। এক নম্বর হলো যে উনি যে পাম্পে গিয়েছিলেন সেই পাম্পটা ওনাকে দেখানোর জন্য এরকম সাজিয়ে রেখেছিল, কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল না, কারণ ওইভাবে সাজিয়ে রাখা সম্ভব না, গাড়ি তো আসবেই। আর দ্বিতীয়টা হলো উনি একটা জ্বলন্ত মিথ্যা কথা বলেছেন। তো মিথ্যা কথা বলেই বা কি লাভ? উনি এখানে বললেন, মানুষ দেখতেছে অন্য একটা, তা মানুষ তো মিলিয়ে নেয়। তাহলে উনি এই রিস্কি কথাবার্তা বললেন কেন? আপনি কোনো ধারণা করতে পারেন কেন বললেন উনি? নাকি উনি কাউকে খুশি করতে চান? তাহলে দিনের বেলা একটা এক কাজ করুক, সাংবাদিকদের একটা টিম নিয়ে এই রাজধানীর হুম। এই তো বেশি দূর তো না, আপনার এই যে শেরাটনের এই যে কোনার মধ্যে যে পেট্রোল পাম্প আছে, জি, 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 জি। তারপরে ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে পেট্রোল পাম্প হ্যাঁ, আছে, এরকম হ্যাঁ, কয়েকটা ঘুরে ঘুরে দেখাক। আমরাও দেখি লাইভ যে সেখানে কোনো ভিড় হুম। নাই, অথচ তেল তেল দেয়া হচ্ছে, সেরকম তো কোনো আমি দেখছি না। তাহলে ওনারা কোথায় যাচ্ছেন রাতের অন্ধকারে, কোন পেট্রোল পাম্পে যাচ্ছেন? সেই পেট্রোল পাম্পে যদি বন্ধ থাকে তাহলে তো সেখানে গাড়ি থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেটাই স্বাভাবিক। তো এইগুলি প্রশ্ন আসলে এগুলি অনেক ভাবে তোলা যায়, কিন্তু একটা সমাধান হচ্ছে না। যারা আহ, যাদের ধরেন একটা মোটর সাইকেল যে জীবিকা নির্বাহ করে, যার এটাই একটা রুটি রুজির জায়গা, তার অবস্থাটা চিন্তা করেন। 4-5 ঘন্টা সে যদি পেট্রোল পাম্পে যদি তেল কেনার জন্য অপেক্ষা করে, তাহলে সে তেল নিয়ে মানে গাড়িটা কখন চালাবে, সে কখন তার সে রুটি রুজি আহরণটা করবে? সারা রাত জেগে যদি তেল আহরণ করে, সকালবেলায় এরকম ঘুমন্ত অবস্থায় না ঘুমায় সে তার জীবিকা নির্বাহ করবে? এটা হয় কোনোদিন? যদি বুঝতাম যে তেল নেই সেটা অন্য কথা, তেল আছে অথচ আমি তেল পাচ্ছি না, চিন্তা করেন তো অবস্থা। এর চেয়ে আর দুঃখের কোনো বিষয় থাকতে পারে? আচ্ছা, এত এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টে এত এলোমেলো অবস্থা আপনি বললেন, তারপরেও তো গত 2 মাসে সরকার কিছু কিছু প্রজেক্টে কিছু কিছু নতুন উদ্যোগ নিয়েছে, যেটাকে সরকার নিজেরা সাফল্য হিসেবে ভাবতে ভালোবাসে এবং প্রচারও করতে চায় না। যে 2 মাসের মাথায় এসে সরকারের একটা অংশ, সরকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, মুখপাত্র যারা আছেন, তারা বেশ প্রেস কনফারেন্স করলেন। এবং এটাও দেখলাম যে প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে একটা স্ক্রল চালানোর জন্য উনি একটা চিঠি দিলেন ওনার নাম দিয়ে। এই যে বিষয়গুলো, আপনার কি মনে হয় এই সরকারের মিডিয়া টিম কি মানে আহ, খুবই ক্যারিসমেটিক ওয়েতে তাদের কাজটা করতে পারতেছে? এটা বাড়তি বলা হবে।
তারাও নতুন দায়িত্ব নিয়েছে, অভিজ্ঞতা নেই, তারা হয়তো এটা মানে পরীক্ষা নিরীক্ষা করছে। সবাই যোগ্য, কিন্তু প্রতিফলনটা 2 মাসের তো সাফল্য আসলে পাওয়া যায় না। বলা যায় যে আমরা এই উদ্যোগগুলি নিয়ে কাজ শুরু করছি, স্টার্ট করছি। আরো মানুষের যদি কোনো পরামর্শ থাকে তাহলে দেন, আমরা সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু 2 মাসে আমি সফলতা পেয়ে গেলাম, কি সফলতা পেলাম, কিভাবে সম্ভব? সম্ভব না। আপনার দেখেন, আপনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলি যে দিচ্ছেন সবই কিন্তু সরকারের বাজেটের উপর কিন্তু চাপ, রাজস্ব খাতের উপর চাপ তৈরি হচ্ছে। আপনি উৎপাদনমুখী কি হলো, মানে কয়টা বন্ধ কারখানা আপনি খুলতে পারলেন? অনেকগুলো গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে। কয়টা কারখানা খুলতে পারলেন, চালু করতে পারলেন? এই সময়ের মধ্যে কর্মসংস্থানের ফ্লোটা কেমনটা বাড়লো? এই জায়গাগুলো আপনাকে এনশিওর করতে হবে। আপনি কি দিলেন? আপনি ধরেন দান দক্ষিণা দিলেন, আজকে ধরেন অমুক অমুক পরিবারকে আপনি 20 লাখ টাকা করে দিয়ে দিলেন, তো এটা তো কোনো প্রোডাক্টিভিটি প্রমাণ হলো না। তখনই হবে যে 2 মাসের মধ্যে 200 কারখানা চালু হয়ে গেছে, 2 মাসের মধ্যে রপ্তানির এই সূচকটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। সেইগুলি আপনি প্রমাণ করেন। সেগুলি তো যদি না হয়, তাহলে আপনি সংকটটাকে যে অবস্থায় আছে সেই তিমিরেই থাকলো। যারা কিছু প্রোডাক্টিভিটি দিতে চায়, সেই জায়গাগুলিকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের কাছে যাইতে হবে, ব্যবসায়ীদের কাছে যাইতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা যদি আপনি তৈরি করতে না পারেন, শুধু যদি আপনি দান দক্ষিণা দিয়ে আপনি কিন্তু কোলাইতে পারবেন না। বিশাল অলরেডি লোন করতে করতে আপনি শেষ হয়ে যাবেন। সুতরাং মানে কর্মসংস্থানটা বাড়াইতে হবে। কারা কোন খাত থেকে, অনেক সেক্টর আছে, সেই সেক্টর গুলোর থেকে আপনি যদি মানে প্রণোদনা না দেন, তারা যদি কর্মমুখী না হয়, তাহলে কিন্তু লাভ হবে না। আপনি ওই একটা গন্ডির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতে থাকবেন। আর এক সময় দেখবেন যে রেমিটেন্স আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ মিডল ইস্টের এই ক্রাইসিসটা প্রভাবটা অনেকদিন থাকবে। এখন পর্যন্ত যে ফ্লোটা আছে রেমিটেন্সের, পরে কিন্তু সেই ফ্লোটা থাকবে না, কারণ মিডল ইস্টেও তখন মানে কর্মসংস্থান কমে যাবে, বেকারত্ব বাড়বে, এবং বহু প্রতিষ্ঠান, আমি তো খোঁজ খবর রাখি, অলরেডি বন্ধ হয়ে গেছে, তারা বেকার বসে আছে। তো এই ফ্লোটা যদি কমে যায়, রপ্তানি সূচক তো নিচের দিকে, রেমিটেন্সটা প্রবাহটা কোন রকমে টিকে আছে, রেমিটেন্সটা যদি নিচের দিকে নামে, তখন কিন্তু আপনি কিন্তু চোখে মুখে অন্ধকার দেখবেন। সুতরাং উদ্যোক্তা তৈরি করতে হবে, দান দক্ষিণা এগুলি ভালো, এটা জনকল্যাণমূলক আপনার কর্মসূচি, এটা চালাইতে হবে, কিন্তু এইটাকে যোগান দিতে হবে। যেমন তারেক রহমান বললেন না, প্রধানমন্ত্রী, যে 5,000 টাকা এনে আমি দেব না। আপনি 5,000 টাকা কি আনতে পারছেন? গত 18 মাসে তো আমরা 5,000 টাকা ফিরে আনা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সরকার পারেনি। এই সরকার এসে কত টাকা 5,000 টাকা নিয়ে আসতে পারছে বা পারবে? পারলে সেই টাকাটা আপনি দেবেন হচ্ছে ফ্যামিলি কার্ডে। তো সেটার উপরে কি নির্ভর করে আপনি ফ্যামিলি কার্ড চালাতে পারবেন? এগুলি কিন্তু খুব মানে মানে বাস্তব, মানে শুনতে খুব ভালো লাগছে যে আপনি 5,000 টাকা ফিরাই নিয়ে আসবেন, নিয়ে এসে ওই 5,000 টাকা সাধারণ মানুষের মাঝে। এই সময় একসময় আরবের এরা করতো যে বড় বড় ডাকাত যারা, তারা রাজাদের কাছ থেকে বা ধনীদের কাছ থেকে লুট করে নিয়ে আসতো, নিয়ে এসে তারপরে রাতের বেলায় গরিব মানুষের মধ্যে বিলাই দিত। এগুলি শুনতে ভালো লাগে, কিন্তু এগুলিকে টেকসই করা এবং ধারাবাহিকতা বজায় রাখাটা কিন্তু খুব কঠিন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মোস্তফা ফিরোজের বিশ্লেষণ নানা বিষয়ে। তার কথায় এখনো কিন্তু আমি বেশ কয়েক জায়গায় বেশ একটা আশাবাদ দেখছি যে আমরা হয়তো আরো কিছুদিন অপেক্ষা করি, তারপরে হয়তো আমরা বিচার করতে পারবো যে সরকার কেমন চলছে। একজন মহিলাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়। এটা বেশ অনেক আগের থেকে চলছে। প্রথমে এটা 30 জন ছিল, এটা এরশাদের আমলে শুরু হয়েছিল। তখন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছিল যে এরশাদের আমলে কে কে কোন ধরনের নারীরা সংসদ সদস্য হওয়ার যোগ্য হচ্ছেন, এবং সেটা নিয়ে ওই সময়ে খুব বহুল প্রচারিত এবং খুবই জনপ্রিয় একটা সাপ্তাহিক পত্রিকা ছিল যায় যায় দিন, যার সম্পাদক ছিলেন মিস্টার শফিক রেহমান।
তিনি একবার একটা কভার স্টোরি করেছিলেন যে সংসদের 30 সেট অলংকার। এখন সেই কভার স্টোরির কারণে জায়জাদিন পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। সেই কভার স্টোরি যে মূল বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা আসলে অলংকার বলতে কি বোঝানো হয়েছিল, তারা সংসদের জন্য শোভা বর্ধনকারী কিনা, এবং তারা জাতীয় সংসদের ডিসিশন মেকিংয়ে আদৌ কোনো ভূমিকা রাখেন কিনা, এসব নানা বিষয়ে উল্লেখ করা হয়েছিল। এবং তাদেরকে কিভাবে নির্বাচন করা হয়, এরশাদ সাহেবের সেই সময় রমণী মোহন হিসেবে বেশ পরিচিতিও ছিল, সেসব ঘটনাও কিন্তু ওই রিপোর্টে আকারে ইঙ্গিতে এসেছিল। হয়তো সে কারণে এরশাদ সাহেব ওনার উপর খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং উনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, ওনার পত্রিকাও বন্ধ হয়ে গিয়েছিল। সেই 30 থেকে এখন 50-এ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনও এই নারী যারা সংসদ সদস্য হচ্ছেন, তাদের নির্বাচন প্রক্রিয়া এবং তাদের সংসদের ভূমিকা রাখার যে বাস্তবতা, সেগুলো থেকে কি আমরা বিরাট কোনো পরিবর্তন পেয়েছি? এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি একটা জরুরি প্রশ্ন। আমাদের এখানে এই যে নারী সদস্য নির্বাচিত হয়, এটা কীভাবে হয়? নিয়মটা হলো, আমাদের 300 আসনে ইলেকশন হয়, ডাইরেক্ট ইলেকশন, সাধারণ মানুষ ভোট দিয়ে বানায়। ওখানেও কিন্তু নারীরা নির্বাচিত হন। এবারে নির্বাচনেও অনেক নারী ইলেকশন করেছেন, জনগণ ভোট দিয়েছে, এবং কোনো কোনো নারী পুরুষ প্রার্থীদেরকে পরাজিত করে ইলেক্টেড হয়েছেন। একজন নারী তো আপনার দলের কোনো মনোনয়ন পাননি, স্বতন্ত্রভাবে নির্বাচন করে উনি কিন্তু জাতীয় প্রার্থীদেরকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথাই বলছি। আবার এই রুমিন ফারহানাই কিন্তু 2018-র যে সংসদ ছিল, সেই সংসদে সংরক্ষিত আসনে এমপি ছিলেন বিএনপির। তো এই বিষয়গুলো কিন্তু মানে নানাভাবে আসে। কিন্তু আমার কথা হলো যে প্রক্রিয়ায় নির্বাচিত হন সাধারণত মহিলা এমপিগণ, সেই প্রক্রিয়াটাকে আপনাকে কতটুকু গণতান্ত্রিক বলবেন? এগুলো কি সাধারণ মানুষের ডাইরেক্ট ভোটে হন না, ওনারা এমপিদের ভোটে হন। যে এমপিরা থাকেন সংসদে, 300 এমপি আছে, এই 300 এমপি ভোট দিয়ে এদেরকে বানায়, 50 জনকে বানায়। হিসাবটা এরকম যে মানে এটা একটু পরোক্ষ ভোট আর কি। এরকম হিসাব যে যেহেতু 300 এমপির জন্য 50 জন মহিলা এমপি, সেহেতু হিসাবটা এরকম যে প্রতি 6 জন এমপির জন্য 1 জন মহিলা এমপি পাবে। এখন যেহেতু এটা আনুপাতিক হারে, যে দলের যতগুলো, যেমন ধরেন আপনার জামাতে ইসলামের জামাতে ইসলাম এবং তার জোট, তারা 77টা এমপি পেয়েছে। এখন 77টা যদি আপনি এমপিকে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি পাবেন 13। তার মানে ওনারা 13 জন এমপি পাবেন এই জোট। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা আসন, সেই হিসেবে এনসিপি কিন্তু 6 জনের জন্য 1 জন এমপি পাবেন, এটাই হিসাব। তো এক্ষেত্রে ইন্টারেস্টিং হলো, জামাত কিন্তু একটা গণতান্ত্রিক কাজ করেছে। সেই গণতান্ত্রিক কাজটা হলো, তারা তাদের জোটের যারা কোনো আসন পায়নি ইলেকশনে, তাদের জন্যও ওনারা 3টা এমপি আসন ছেড়ে দিয়েছেন। মানে জামাতের হিসাবে জামাতের পাওয়ার কথা হলো 12টা এমপি, মানে মহিলা এমপি। ওনারা 12 জনকে মনোনয়ন দেননি, ওনারা দিয়েছেন 9 জনকে, এবং বাকি 3টা ওনারা মনোনয়ন দিয়েছেন তাদের শরিক দলগুলোর থেকে। শরিক দলগুলো কে? একটা পেয়েছে জাকপা, একটা পেয়েছে খেলাফত মজলিস, এবং আরেকটা পেয়েছে এনসিপিকে তারা আরেকটা দিয়েছে। এনসিপির ডক্টর মাহমুদা মিতু উনি পেয়েছেন। তো ওনারা দিয়েছেন 3টা আসন তারা ছেড়ে দিয়েছে, আর বাকি 9টা তারা রেখেছে জামাতের। আর এনসিপির যে একটা ভাগে পাওয়ার কথা, ওটাতে এনসিপির তাদের একজন প্রার্থীকে মনিরা শারমিনকে দেওয়ার কথা আর কি, সম্ভবত উনি হচ্ছেন। এইভাবেই 13টা, আর বাকি 36টা আসন কিন্তু পেয়ে যাচ্ছে বিএনপি। তো 13 আর 36 49। আরেকটা পাবে যারা নাকি স্বতন্ত্র নির্বাচিত হয়েছে, তারা একজনকে, যে কোনো একজনকে তারা দেবে। এইভাবে কোটার ভিত্তিতে এই এমপিগুলো নির্বাচিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নির্বাচিত হচ্ছেন, এদের কাজটা কি? দেখেন, 300 আসনের জন্য 300 জন এমপি আছে। এখন একজন মহিলা এমপি, ওনার জন্য কয়জন? মানে 50 জন এমপির জন্য 64টা জেলা,
তাহলে 50টা জেলায় 50 জন থাকতে পারবে, তাহলে আর 14 জেলার কি হবে? তখন এই নিয়মটা করা হয়েছে যে কেউ কেউ 2টা জেলা পাবে, ছোট ছোট 2 জেলা, কেউ কেউ একটা জেলায় পাবে। এইভাবেই তারা ভাগ করা হয়। এখন ওই এক জেলায় মনে করেন 4টা সংসদীয় আসন আছে, অথবা 8টা সংসদীয় আসন আছে, থাকতে পারে। তো সেখানে কিভাবে এটাকে আপনি হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। এবং এই যে মহিলা এমপি নির্বাচিত হচ্ছে, এটা কিন্তু আমাদের সংবিধানের আলোকে হচ্ছে। সংবিধানে বলা হয়েছে যে মহিলা এমপি নির্বাচন করতে হবে 50টা, কিন্তু এটা বলা হয় নাই তাদের কাজটা কি। সংবিধানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সংরক্ষিত আসন থাকতে হবে এবং সেটির সংখ্যা বিভিন্ন সময় পরিবর্তন করা হবে। আগে ছিল 30টা, তারপর হয়েছে 45টা, এখন হচ্ছে 50টা, আগামীতে আরও বাড়তে পারে। তো কিন্তু তারা আসলে কি কাজ করবে, তাদের কাজটা কি হবে, এটা সংবিধানে কোনোভাবে ক্লিয়ার করে লেখা নাই। তার মানে সরকার তাদের অনুগ্রহ করে, দয়া করে যতটুকু কাজ দেন ওনারা ততটুকু কাজই কেবল করতে পারেন, এর চেয়ে বেশি কিছু না। এটা আসলে ওই যে একবার শফিক রহমান অলংকার বলে বিপদে পড়ছিলেন, আমি অলংকার বলতে চাই না, কিন্তু মূলত এটা শোভাবর্ধনের মতোই আমার কাছে মনে হয়, 2-1টা ব্যতিক্রম ছাড়া। তো এরা আসলে, তবে সংসদে যখন তারা বসবে, তারা কিন্তু সংসদে ভোটের ক্ষেত্রে সমান ভোট, পুরুষ এমপির যে ভোট তারও সেই সমান ভোট, পুরুষ এমপিরা যতটুকু আলোচনা করতে পারবে, মহিলা এমপিরাও সেই সমানভাবে আলোচনা করতে পারবে, তারা বিভিন্ন পয়েন্টে কথা বলতে পারবে। এইগুলো জায়গায় তাদের পাওয়ার ঠিক আছে। বেতন ভাতা পুরুষ এমপিরা যেরকম পাবে, মহিলা এমপিরা ওরকমই পাবে, কাজে ওই জায়গায় কোনো সমস্যা নাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা। এই নির্বাচনটা ভালো হতো যদি সরাসরি ভোটের মাধ্যমে হতো। নানা রকম প্রস্তাব কিন্তু ছিল, এবার যে সংস্কার প্রস্তাব ছিল সেখানে কিন্তু নানা ধরনের প্রস্তাব ছিল, কিন্তু বেসিক্যালি বিএনপির কারণে, বিএনপির মানে আপত্তির কারণে সে সমস্ত প্রস্তাব খুব একটা হালে পানি পায় নাই। একটা প্রস্তাব তো আমার খুবই পছন্দ ছিল, সেই প্রস্তাবটা এমন ছিল যে মহিলা এমপির সংখ্যা আসতে 100 করা হবে। 100 করে হলে এই 100 দ্বারা বলতে যাচ্ছে যে এই যে আমাদের যে 300 আসন আছে, এই আসনের সংখ্যা বাড়াই দিচ্ছে, তারা 400 করবে, 400 আসন করবে, এবং এদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে করবে। ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে? যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এখন 100, এই 400 আসনের মধ্যে 100 আসন ঠিক করবে যে এই 100 আসনে কেবল মহিলাই প্রার্থী থাকবে, কোনো পুরুষ প্রার্থী থাকবে না। সব দলের ক্ষেত্রেই 100টা আসন তারা ঠিক করে দেবে যে এই 100টা আসনে সমস্ত দলকেই কেবলমাত্র মহিলা প্রার্থী দিতে হবে। তাহলে মহিলা প্রার্থীর সঙ্গে অন্য দলের মহিলা প্রার্থীর একটা ভোটের লড়াই হবে। আবার 5 বছর পরে যখন আবার নতুন নির্বাচন হবে, তখন এই 100টাকে বাদ দিয়ে অন্য 100 আসনে কেবল মহিলা প্রার্থী দিতে হবে। এই যে সংরক্ষিত 100 আসন করে মহিলা প্রার্থী দিতে হবে, এইভাবে ঘুরে 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 4টা টার্মে সমস্ত দেশেই কিন্তু মহিলারা কেউ না কোনো মানে এক একটা জায়গায় 100 জন করে মহিলা এমপি হবে। এই নিয়মটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এর বাইরেও যে কেউ মহিলা প্রার্থী হতে পারবে না তা না, তাও পারবে। এখন যেরকম অনেকে মহিলা প্রার্থী হন, ওরকম তারা মহিলা প্রার্থী হতে পারবে, কিন্তু ওই 100 আসনে কোনো পুরুষ প্রার্থী দিতে পারবে না। এরকম নিয়ম কিন্তু ভারতের সংসদ নির্বাচনে নাই, কিন্তু ওদের যে স্থানীয় সরকার নির্বাচন সেখানে এই ধরনের নিয়ম কিন্তু আছে, যে বিশেষ বিশেষ এলাকা থাকে যে এই 5 বছর এই এলাকায় গেলে মহিলা এমপি হবে। তো এই সিস্টেমটা হলে সবচেয়ে ভালো হতো, কারণ এই মহিলা এমপি যে মনোনয়ন করা হচ্ছে, এটা করা হচ্ছেই হলো গিয়ে নারীর ক্ষমতায়নের জন্য, নারীকে আরও বেশি ক্ষমতার কাছাকাছি সম্পৃক্ত করার জন্য, নারীর অধিকারগুলো আরও বেশি বাস্তবায়িত করার জন্য, আদায়ের জন্য, এগুলোর জন্য। কিন্তু যে প্রক্রিয়া আমাদের এখানে মহিলা এমপিরা হন, তাদের আসলে এই সমস্ত ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে না, এবং তারা কোনো ভূমিকা রাখতে পেরেছেন এমন উদাহরণও আপনি 2-1টা ক্ষেত্র ব্যতিক্রম, 2-1টা ক্ষেত্র বাদে পাবেন না। যেমন ব্যতিক্রম বারবার আমি বলতেছি এই কারণে কি, যেমন 2018 যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির মহিলা এমপি, বিএনপির 6টা এমপি পেয়েছিল, তাই 6টার হিসেবে সে একটা মহিলা এমপি পায়। সে একজন মহিলা এমপি ছিলেন বেশ রুমিন ফারহানা, এবং আমরা দেখেছি ওই 6 জনে মিলে যা করেছে তার চেয়ে বেশি ভূমিকা এক রুমিন ফারহানায় রাখছিল 2018 আমরা সংসদের কথা যদি বলি। কাজে 2-1টা ব্যতিক্রম আছে, কিন্তু এছাড়া মহিলা এমপিরা নারীর ক্ষমতায়নে খুব ভূমিকা রেখেছেন এরকম অন্ততপক্ষে আমি দেখিনি। একটা বিষয় খুব ইন্টারেস্টিং, এটা বলে আমি শেষ করি। এইবার যাদের নাম দেখলাম,
বিএনপি তাদের 36 জনের নাম ঘোষণা করছে, জামাতও ঘোষণা করছে। জামাতের একটা প্রথম থেকে বলা হচ্ছিল তাদের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো কোটার ভিত্তিতে কাউকে তারা দিবে না, এমপি বানাবে না, কোনো এমপির আত্মীয় স্বজনকে এমপি বানাবে না। এবং যতটুকু আমি জেনেছি তারা সেটা মেনটেন করেছে, তারা রেখেছে। এমনকি এই যে বর্তমানে যিনি আমির আছেন, ওনার ওয়াইফ কিন্তু অনেক আগে একবার মহিলা এমপি ছিলেন, এবারও উনি একজন ভালো প্রার্থী ছিলেন, কিন্তু যেহেতু উনি আমিরের স্ত্রী, অতএব তাকে কিন্তু মহিলা এমপি হিসাবে মনোনয়ন জামাত দেয়নি। মানে জামাত এক্ষেত্রে কঠোর গণতান্ত্রিক একটা মনোভাব তারা পোষণ করেছে এবং তার বাস্তবায়ন তারা করে দেখিয়েছে। কিন্তু এই জিনিসটা আমরা আবার বিএনপিতে দেখতে পাই নাই। বিএনপিতে কিন্তু আত্মীয় স্বজন, কে কার মেয়েটে, এগুলো মানে বিবেচনায় নেওয়া হয়েছে এবং বিচিত্র বিচিত্র নামও এখানে দেখতে পেয়েছি আমি। যেমন ধরেন একজন এমপি, নরসিংদীর এমপি খায়রুল কবির খোকন, ওনার স্ত্রী শিরিন সুলতানা, উনি মনোনয়ন পেয়েছেন। একজন মন্ত্রী নিতাই রায়চৌধুরী, তার কন্যা নিপুণ রায়চৌধুরী, উনি মনোনয়ন পেয়েছেন। তারপরে আরও দু একজন আছেন যারা নাকি মনোনয়ন পেয়েছেন, যেমন চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ ছিলেন যে সৈয়দ ওয়াহিদুল আলম, তার সন্তান, তার কন্যা, উনি মনোনয়ন পেয়েছেন। এবং স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বাড়ির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, তিনিও মনোনয়ন পেয়েছেন। আর আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, একজন সাংবাদিকের স্ত্রী মনোনয়ন পেয়েছেন। তিনি হচ্ছেন আপনাদের খুব পরিচিত জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা যিনি উপস্থাপনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনার ভূমিকাও খুব ভালো ছিল, উনি অনেক, এবং ওনার অনুষ্ঠানটাও খুবই চমৎকার। টকশোর ক্ষেত্রে তাকে আমি পায়োনিয়ারই বলবো, উনি বাংলাদেশের টকশোটাকে জনপ্রিয় করেছেন। সেই জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক, তিনিও বিএনপির মহিলা এমপি হিসাবে মনোনয়ন পেয়েছেন। মানে মনোনয়ন পাওয়া মানেই নির্বাচিত হয়ে যাওয়া আসলে। তো এটা কি উনি, ফাহমিদা হক নিজেও যথেষ্ট স্মার্ট মহিলা এবং উনি ওনার নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো যোগ্যতা অবশ্যই রাখেন, কিন্তু তারপরেও কিন্তু এই কথাটা উঠবে যে উনি কি জিল্লুর রহমানের স্ত্রী হিসাবে পেলেন কিনা, এটা আমরা বলতে পারবো না। তবে এগুলো আমাদের পরিচিত, আমি আপাত দৃষ্টিতে এক নজরে যেগুলো দেখলাম, এর বাইরেও থাকতে পারে, আমি বলতে পারবো না। এইগুলি ওনারা পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাদের ভূমিকাটা কী হবে হয়তো তার উপরে নির্ভর করবে। কারণ বিএনপি যারা পেয়েছেন এদের অনেকে কিন্তু আবার ছাত্র দলের নেত্রী ছিলেন, কাজে হয়তো তারা ভালোই ভূমিকা রাখবেন বলে আমার ধারণা। আমি চাইব যে আমাদের দেশে যারা নাকি এরকম মহিলা এমপি হবেন তারা যেন সংসদে ভালো ভূমিকা রাখেন। এবং আমি এটাও চাইব সামনে সংবিধান সংশোধন হবে, এই মহিলা এমপিদের জন্য সুনির্দিষ্টভাবে তাদের কর্মকাণ্ড কী হবে, তাদের কার্যক্রম কী হবে, তাদের দায়িত্ব কী হবে, এটা যদি যেন নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে তারা আর অলংকার হয়ে থাকবেন না, হয়তো একটা ভূমিকাও রাখতে